আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমী আজ। এদিন অগ্নি, বায়ু, বস্ত্র, পুষ্প ও মাল্য এই 5 নৈবেদ্যে পূজিত হবে দেবী দুর্গা। নির্জলা উপবাস থেকে সনাতনী নারী পুরুষ সহ সকলে মিলে দেবীকে পুষ্পাঞ্জলি দেন। হবে সন্ধি পূজা। আজকের সবচেয়ে বড় আকর্ষণ কুমারী পূজা। কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবী জ্ঞানে পূজা করেন ভক্তরা। রাজধানীর রামকৃষ্ণ মিশন ও মঠে প্রতি বছরই ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে কুমারী পূজা উদযাপন করেন হাজারো সনাতন ধর্মাবলম্বীরা। রামকৃষ্ণ মিশন সূত্রে জানা গেছে, এবছর কুমারী পূজা হবে সকাল 11টায় এবং শেষ হবে দুপুর 1টায়। মহা অষ্টমীর বিষয় জানাতে রাজধানীর রামকৃষ্ণ মঠ ও মিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিলা করিম। শাকিলা, আজ তো দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ দিন, কুমারী পূজা। এই বিষয়ে কি আনুষ্ঠানিকতা চলছে, ভক্তদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন, এবং 11টার দিকে শুরু হওয়ার কথা পূজা, কি আগ্রহ দেখছেন, কি অবস্থা দেখছেন সেখানে জানাবেন। ধন্যবাদ ফারিয়া। বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে কিন্তু আজকে কুমারী পূজা পালিত হবে এমন একটি আয়োজন আমার এখানে এসে চোখে পড়েছে। এবং মহা অষ্টমীর পূজা কিন্তু সকাল 6:10 শুরু হয়েছে এবং বেলা 11টার সময় কুমারী পূজা শুরু হবে। এরপর এখানে এই আমার পেছনে ঠিক পেছনের আসনটিতেই দেবী দুর্গার সামনে এনে রাখা হবে ছোট্ট কুমারীকে। এখনো পর্যন্ত কুমারী কে হচ্ছেন সেই পরিচয়টি আমরা এখনো জানতে পারিনি। এখনো চলছে মহা অষ্টমীর নানা আচার আয়োজন এবং এই সকাল 11টায় শুরু হয়ে কুমারী পূজা কিন্তু চলবে বেলা 1টা পর্যন্ত। এর আগে যে মহা অষ্টমীর পূজা শুরু হয়েছে আপনাকে যেমনটি বলছিলাম সকাল 6:10, 10:30 পুষ্পাঞ্জলি শুরু হয়েছে এবং মধ্যাহ্ন প্রসাদ দেওয়া হবে দুপুর 12টায়। এবং আমি আসলে মহা অষ্টমী উপলক্ষে যে পরিমাণ দর্শক ভক্তদের সমাগম দেখছি এই চত্বরে, রামকৃষ্ণ মঠ চত্বরে, এটি আসলে দারুণ একটি দৃশ্য। সকল বয়সের নারী পুরুষ সবাই মিলে এখানে এসেছেন কুমারী পূজা এবং মহা অষ্টমীর এই আয়োজনটিকে উপভোগ করার জন্য। আমি যদি একটু কুমারী পূজার বিষয়ে বলতে চাই, এই শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর রূপ নিয়ে প্রকাশ পায় এবং মাতৃরূপ উপলব্ধি করাই কুমারী পূজার মূল উদ্দেশ্য। কুমারী পূজা সম্পর্কে এখান থেকে যা জানতে পারলাম, এখানে এসে রামকৃষ্ণ আশ্রমের যে সহকারী সম্পাদক আছে তার সাথে কথা বলেছিলাম। তিনি বললেন যে আসলে কুমারী পূজা হলো নারীকে মাতৃশক্তির প্রতীক হিসেবে শ্রদ্ধা করা এবং এ কারণেই কিন্তু প্রতি বছর মহা অষ্টমীর দিনে কুমারী পূজার আয়োজন করা হয়। এবং তিনি বলছেন যে প্রতিটি নারীর মধ্যে কিন্তু দেবী শক্তি বিদ্যমান রয়েছে। এই পূজার মাধ্যমে সেই শক্তিকে তারা সম্মান জানিয়ে থাকেন। এবং একটি বিষয় না বললেই নয় যে এই কুমারী পূজা কেন পালিত হচ্ছে, এই বিষয়টিকে যদি একটু জানাই সেক্ষেত্রে বলি যে কোলাসুর স্বর্গমর্ত অধিকার করার পর বাকি বিপন্ন যেসব দেবতারা রয়েছেন তারা কিন্তু মহাকালীর শরণাপন্ন হয়েছিলেন এবং সে সকল দেবগণের আবেদনে সাড়া দিয়েই কিন্তু দেবতাদের আবেদনে সাড়া দিয়েই মানব কল্যাণে জন্মগ্রহণ করেন কুমারী অবস্থায়, কোলাসুরকে হত্যা করেন এবং পুনর্জন্মে কুমারী রূপে কোলাসুরকেও বধ করেন। এবং এরপর থেকে মর্তে কুমারী পূজার প্রচলন শুরু হয় এবং প্রতি বছর এই মহা অষ্টমীর পূজা শেষে কিন্তু কুমারী পূজা আয়োজিত হয় এবং কুমারী পূজা বেলা 1টায় শেষ হবে। এখন যে পরিমাণ দর্শক সমাগম দেখছি, কিছুক্ষণ পরে কিন্তু দর্শক সমাগম আরো বেশি হবে, হয়তো বা তিল ধারণের ঠাঁই হবে না। তো সেই সংবাদ পরবর্তী খবরে আপনাদেরকে জানাবো। ফারিয়া। শাকিলা, আপনাকে ধন্যবাদ। কুমারী পূজার আনুষ্ঠানিকতার বিষয়ে জানাতে সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রামকৃষ্ণ চক্রবর্তী। রামকৃষ্ণ, কুমারী পূজায় কি আনুষ্ঠানিকতা রয়েছে বিস্তারিত জানাবেন। ফারিয়া, আপনি যেমনটি বলছিলেন, আজকে যে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবের আজকে অষ্টমী পূজা, অর্থাৎ এখানে দেবী দুর্গা কুমারী পূজা পূজিত হন। এই হিন্দু সম্প্রদায়ের যে সবচেয়ে বড় যে ধর্মীয় উৎসব সেটা হলো এই দেবী শারদীয় দুর্গোৎসব। এটা নিয়ে অনেক মতান্তর থাকলেও আমরা পুরোহিতদের কাছ থেকে যেটা জেনেছি যে ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র তিনি অকাল বোধনের মাধ্যমে এই আসরিক শক্তি দমনের জন্য
তিনি দেবী দুর্গার আরাধনা করছিলেন এবং তিনি ওই রাবণ বধ করে এই পৃথিবীতে একটা শান্তি প্রতিষ্ঠা করছিলেন। সেই বিশ্বাস মতে বাঙালি হিন্দু সম্প্রদায় প্রতি বছর এই শারদীয় দুর্গোৎসবটা খুব জাঁকজমকপূর্ণভাবে পালন করে। আমি এখন আছি সাতক্ষীরা শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে কলারা উপজেলার মুরারিকাটা পালপাড়া পূজা মণ্ডপে। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে দেবী দুর্গা এবং অন্যান্য প্রতিমাগুলো একেবারে সোনালী আর পাট দিয়ে নির্মিত। পাট দিয়ে তার শিল্পী তার নিপুণ হাতের ছোঁয়ায় এক শৈল্পিক যে দৃষ্টি তিনি স্থাপন করেছেন। এখানে এই দেবী দুর্গার প্রতিমা দেখতে দূর দূরান্তের দর্শনার্থী ভক্তরা এখানে ছুটে আসছেন। কথা বলেছিলাম অনেক ভক্তদের সাথে যে তারা দেবী দুর্গার কাছে তাদের প্রার্থনা কি। তারা বলেছে এই পৃথিবী থেকে সমস্ত অশুভ শক্তি বিনাশ হোক এবং মানুষে মানুষে গড়ে উঠুক একটা ভ্রাতৃত্বের মেলবন্ধন। শুধু এই কলরার মুরারিকাটি নয়, সারা জেলায় বিভিন্ন প্রায় 592টি পূজা মণ্ডপে দেবী দুর্গা এক জাঁকজমকপূর্ণভাবে দেবী দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। এখানে আমরা এটাই ছিল সাতক্ষীরার কলারাও থেকে আজকে যে কুমারী পূজা অষ্টমী পূজার সর্বশেষ খবর। ফারিয়া, আপনাকে ধন্যবাদ। একবিংশ শতাব্দীতে এসেও সমাজ থেকে দূর হয়নি লিঙ্গ বৈষম্য। শুধু প্রাপ্তবয়স্ক নারী নয়, কন্যা শিশুদেরকেও পদে পদে মুখোমুখি হতে হয় সমাজের চাপিয়ে দেওয়া বাস্তবতার। বৈষম্য আর নিরাপত্তাহীনতার ভয় ছায়ার মতো ঘিরে রাখে তাদের শৈশবকে। মহিলা পরিষদের তথ্য বলছে চলতি বছর প্রথম 6 মাসে 481টি ধর্ষণের মধ্যে শুধুমাত্র শিশুই নিপীড়নের শিকার হয়েছেন 345 জন। এই ভয়াবহতার চিত্র নিয়েই পালিত হচ্ছে কন্যা শিশু দিবস। সাদিয়া কানিজের রিপোর্ট। সমাজে কন্যা শিশু জন্মকে অনেকে আশীর্বাদের বদলে আতঙ্ক মনে করেন। কিছু পরিবারে দেখা যায় ছেলে সন্তান না হওয়ার হতাশা, ফলে জন্মের পর থেকেই কন্যা শিশু হচ্ছে বৈষম্যের শিকার। তবে বর্তমানে পরিবারে কন্যা শিশুর অবস্থান কিছুটা পাল্টেছে। ছেলে সন্তানের মতো সুযোগ সুবিধা দিয়ে যত্নে বড় করছেন বাবা মা। গ্রামে অনেকে চিন্তা করে মেয়ে বিয়ে দিয়ে দেবো বা ওর পড়ালেখা করে কি হবে বা ওরে বাইরে যেতে দেবো কেন, মানে এরকম ধরনের কিছু বাধা সৃষ্টি হয়। মানে আমরা এখনো দেখি মেয়েদেরকে একটু ভিন্নভাবেই দেখা হয়, সবাই তার সমান চোখে দেখে না। যদি আমরা আমাদের সন্তানকে বা বাচ্চাকে আমরা আমাদের নিজেদের মতো মানুষের মতো মানুষ করতে পারি, তাহলে কন্যা সন্তান হোক আর ছেলে সন্তান হোক, আসলে এটার ডিফারেন্স আমি অন্তত দেখি না। আমি আসলে এটা মনে করি না যে ছেলে বা মেয়ে আলাদা হোক বা এরকম কিছু। আমার কাছে আমার মেয়ে সমান। দুই বাচ্চার মধ্যে কোনো পার্থক্য করি না, দুই বাচ্চাকে সমানভাবে আদর করি, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থার জন্য মেয়েটার দিকে একটু বেশি করে খেয়াল রাখতে হবে। পরিস্থিতি বদলালেও সমাজের কুসংস্কার, চাপিয়ে দেওয়ার মানসিকতা আর কন্যা শিশুর নিরাপত্তা নিয়ে অভিভাবককেও থাকতে হয় আতঙ্কের মধ্যে। তবুও মানবসৃষ্ট সাপোৎসংকুল পরিবেশেই বেড়ে উঠছে এক একটি রাঙা ফুল। একটা মেয়ে হলে যা নিজেও একটা মেয়ে, বাহিরেও ইপ্রিজিন হইতে হয়, মানে সব দিকেই যেটা হইতে হয়, ওদেরকে নিয়েও টেনশনে থাকা হয়। পিতামাতা যারা আসেন তাদের একটা ধারণা থাকে যে আমার ছেলে মেয়েকে আমি পড়াশোনা করালাম, মানুষ করলাম, তারা ভবিষ্যৎ আমাকে দেখবে। আসলে এর পাশাপাশি নিজের চিন্তাও পিতামাতাকে করতে হবে। কখনো নিজ পরিবারে তো কখনো অপরিচিত পরিবেশে নির্যাতনের শিকার হতে হয় মেয়ে শিশুকে। বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য বলছে চলতি বছর প্রথম 6 মাসে 481টি ধর্ষণের ঘটনার মধ্যে শুধুমাত্র শিশুই নিপীড়নের শিকার হয়েছেন 345 জন। আর 2024 সালে 516টি ধর্ষণের মধ্যে শুধু কন্যা শিশুই শিকার হয়েছেন 367 জন। কন্যা সন্তান একটা ভোগ্যপণ্য, সেটা পরিবারের যত নিকটজন আপনজনই হোক না কেন, সেই সব সদস্যদের দিয়েই কিন্তু এই মেয়েরা নানান ধরনের যৌন নির্যাতনের শিকার হয়। সুতরাং সেখানে তার কিন্তু কোনো নিরাপত্তা নেই। একটা শিশু ঝুঁকিপূর্ণ অবস্থানে এই কারণে যে সে বলতে পারে না, সে ভয় পায়, সে বলতে চাইলে তাকে বলতে দেয়া হয় না। পরিবার তাকে নানানভাবে, মানে জানলা সত্ত্বেও কিন্তু নানানভাবে কিন্তু তার মা বাবা অন্যান্যরা কিন্তু তাকে তার বলাটা থেকে বিরত রাখে। মানসিকতার পরিবর্তন আনতে হবে পরিবার আর সমাজের, তবেই কন্যা শিশুদের জন্য গড়ে উঠবে নিরাপদ আবাসস্থল। যারা রাষ্ট্র পরিচালনার সঙ্গে আছেন, যারা নীতি নির্ধারণীতে আছেন, যারা নীতি বাস্তবায়ন করবেন, এই সব
কিছুর মধ্যে তাদের মধ্যে কিন্তু আমরা কিন্তু এই যে একটা জেন্ডার সংবেদনশীলতা, নারীর প্রতি, কন্যা শিশুর প্রতি যে তার একটা দায়বদ্ধতা, কন্যা শিশুর অধিকারের প্রতি যে তার একটা দায়িত্ববোধ, কন্যা শিশুর অধিকারকে যে মর্যাদা দেওয়া, তার মানবাধিকার সম্বন্ধে জানা, এই বিষয়গুলো কিন্তু তাদের মধ্যে আমরা মানে কোনোভাবেও গড়ে তোলা যাচ্ছে না। এবং মেয়েদের একটা মানুষ হিসাবে বিবেচনা করা, এই জায়গাটা কিন্তু আমরা খেয়াল করছি না, মনোযোগী হচ্ছে না, যার ফলে কিন্তু কন্যা শিশুরা ঘরে বাইরে অরক্ষিতই কিন্তু থেকে যাচ্ছে। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বাংলাদেশে চলমান গণতান্ত্রিক রূপান্তর ও সংস্কার কার্যক্রমে তার পূর্ণ সমর্থন ও সংহতি ব্যক্ত করেছেন। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে তিনি এই মন্তব্য করেন। এ সময় প্রধান উপদেষ্টা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারের অঙ্গীকারের বিষয়ে অবহিত করেন। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। সোমবার যুক্তরাষ্ট্রের জাতিসংঘের সদর দপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রাজনৈতিক সংস্কার, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন বিষয়ে অবহিত করেন প্রধান উপদেষ্টা। এ সময় প্রধান উপদেষ্টা অবহিত করেন, প্রতীত সরকারের মিত্ররা নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করতে চায়। সাংবাদিকদের ব্রিফিং এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ইউএন সেক্রেটারি জেনারেলের সাপোর্ট চেয়েছেন আগামী ইলেকশন, এই ফেব্রুয়ারি প্রথমার্ধে যে জেনারেল ইলেকশন হচ্ছে সেই বিষয়ে, এবং সেক্রেটারি জেনারেল অকুণ্ঠ চিত্তে জানিয়েছেন যে তারা বাংলাদেশের এই ডেমোক্রেটিক যে ট্রানজিশনে ফুললি তারা সাপোর্ট করছেন এবং সলিডারিটি ঘোষণা করেছেন। জাতিসংঘের মহাসচিব পুনরায় রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতির আশ্বাস দেন বলে জানান প্রেস সচিব। ক্রাইসিসের, রোহিঙ্গা ক্রাইসিসকে যে রিজলভ করার জন্য এবং তাদের জন্য তারা যে বাংলাদেশে মোর দেন এ মিলিয়ন রোহিঙ্গা যারা বিভিন্ন শেল্টারে আছে, ক্যাম্পে আছে, তাদের জন্য উনি পূর্ণ সমর্থন এবং পূর্ণ সলিডারিটি জানিয়েছে। এদিকে সংবাদ মাধ্যম জিটিওর দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে কোনো হিন্দু বিরোধী সহিংসতা নেই। বর্তমানে ভারত ভুয়া খবর প্রচার করছে। অপরদিকে মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত জুলি বিশপের সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। এ সময় রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। বাংলাদেশে বিদেশি বিনিয়োগের প্রতিবন্ধকতা চিহ্নিত করে বিবৃতি দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এতে বলা হয়, বিদ্যুৎ পরিষেবা নিশ্চিতের প্রচেষ্টা থাকলেও অপর্যাপ্ত অবকাঠামো, আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা, বিদেশি প্রতিষ্ঠানের উপর অন্যায্য করের বোঝা বিদেশি বিনিয়োগে বড় বাধা। এছাড়া দুর্নীতির কারণেও বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। মেধা সম্পদ এবং শ্রম অধিকার ইস্যুতে আইন বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের কার্যকর উদ্যোগ নেই বলে জানায় মার্কিন পররাষ্ট্র দপ্তর। সরকার মেধা সম্পদ সংরক্ষণে যথেষ্ট সম্পদ বরাদ্দ করছে না বলে মন্তব্য করা হয়। চাকরিবিধি লঙ্ঘন করে কর্মক্ষেত্রে ব্যবসায় জড়িয়েছেন বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক বিডিরেন ট্রাস্টের মহাব্যবস্থাপক আরিফুল ইসলাম। রয়েছে টেক্সটাইল টেকনোলজি সলিউশনস নামে একটি ঠিকাদারি ও মালামাল সরবরাহকারী প্রতিষ্ঠান। এর সেলস ম্যানেজারের দায়িত্বে থাকা স্ত্রী তাহমিনা আক্তারও সরকারি ব্যাংকের কর্মকর্তা। বিডিরেনের কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে দীপ্তচন্দ্র পালের ধারাবাহিকের আজ শেষ পর্ব। ছবি তুলেছেন নিহার নন্দী। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অধীনে পরিচালিত বিডিরেনের আর্থিক স্বচ্ছতা, সরকারি ক্রয়নীতি এবং মানব সম্পদ ব্যবস্থাপনায় নিয়মিতভাবে অনিয়ম করছেন কয়েকজন কর্মকর্তা। এই তালিকায় উঠে এসেছে মহাব্যবস্থাপক আরিফুল ইসলামের নামও। চাকরির আড়ালে গড়ে তুলেছেন নিজস্ব ব্যবসা। এর মাধ্যমে বিডিরেনের বিভিন্ন টেন্ডারে অংশ নিয়ে অর্থের বিনিময়ে কাজ পাইয়ে দেন ঘনিষ্ঠজনদের। কৃষি ব্যাংকের বনানী শাখায় কর্মরত স্ত্রী তাহমিনা আক্তারকে দিয়েছেন সেলস ম্যানেজারের দায়িত্ব। পর্যাপ্ত তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও অভিযোগ অস্বীকার করেন তাহমিনা আক্তার। আমার জানা মতো আমার হাজবেন্ডের কোনো ট্রেড লাইসেন্স নেই ভাই। আপনি কি করতে আছেন কোন কোম্পানি? এই যে টেক্সটাইল টেকনোলজি। আমি কোনো কোম্পানির কিছুই না ভাই। আপনার সাইন করেন? এটা তো আমার সিগনেচার না ভাই। এছাড়া বিডিরেনের টেকনিশিয়ান পদে চাকরি দেন বন্ধুর ভাই আতিকুল ইসলামকে। সহকারী জুনিয়র প্রকৌশলী পদে উন্নীত হওয়া আতিকুলের ডিপ্লোমা সার্টিফিকেটই ভুয়া।
এসব বিষয়ে জানতে বারবার যোগাযোগের চেষ্টা করলেও এড়িয়ে যান আরিফুল। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন বিডিরেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। এটাই তদন্ত করে দেখা হচ্ছে। কিছু কিছু ইনফরমেশন দেখেছি আমরা যে মিলে না, আবার কোনোটা হয়তো মিলে, তো এটা সুষ্ঠুভাবে তদন্ত হবে। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, কর্মকর্তাদের দুর্নীতির বিষয়ে প্রাতিষ্ঠানিক ব্যবস্থার পাশাপাশি দরকার দুদকের নজরদারিও। ইউজিসির পক্ষ থেকে বিভাগীয় পদক্ষেপ গ্রহণ করা, তদন্ত সাপেক্ষে গ্রহণ করা। দ্বিতীয় হচ্ছে যে প্যারালাল চলতে হবে, যেটা নিরপেক্ষ অডিট। একই সাথে আমি মনে করি যে অনতিবিলম্বে এই বিষয়টি দুদকের দৃষ্টিগোচর করা উচিত। সম্প্রতি বিডিরেনের বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জমা পড়েছে দুদকে। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। মৌসুম শেষ হতে চললেও এখনও চড়া দামে বিক্রি হচ্ছে রূপালী ইলিশ। রপ্তানি বন্ধ ও সরবরাহ স্বাভাবিক থাকলেও বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কমেনি দাম। এতে ক্ষুব্ধ ভোক্তারা। ইলিশের উচ্চ মূল্যের জন্য কৃত্রিম সংকট তৈরিকে দায়ী করছেন তারা। এদিকে আগামী 4 অক্টোবর থেকে 22 দিনের অবরোধ শুরু হবে নদী ও সাগর মোহনায়। বরগুনার পাথরঘাটা থেকে তাহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। 4 অক্টোবর থেকে 22 দিনের জন্য নদী ও সাগর মোহনায় বন্ধ হচ্ছে ইলিশ আহরণের সব কার্যক্রম। অবরোধ শুরুর আগ মুহূর্তে মাছ শিকারে ব্যস্ত জেলেরা। এই মৌসুমে সরবরাহ স্বাভাবিক থাকলেও চড়া দামের কারণে অনেকের ভাগ্যেই জটেনি জাতীয় মাছের স্বাদ নেওয়ার সুযোগ। ভোক্তাদের অভিযোগ, ভারতে ইলিশ রপ্তানির অজুহাতে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কৃত্রিম সংকট ও সিন্ডিকেট তৈরি করে দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। ইলিশের উৎপাদন কমার কারণে ইলিশের দাম কমেনি। একদিনের পুরো বাজারের খরচ কিনে এক মাসে 1 কেজি মাছে খরচ করে ফেলাইবে, এরকম কিন্তু হয় না। বর্তমান যে মাছের দাম, সাধারণ মানে মাছ কিনে খাওয়ার মতন না। মাছি পাই না রাখমু কি আর ঘুরে গেলার বা কি কমু আর মোরা কি বিক্রি যাবো আর মাথায় কাজ করে না কোনো। দাম একসেরা খাই কমবে, 4-5 লাখ টাকার বাজার আলু ভর্তা ডাইল এইটাই বেশি চলে। তবে আড়তদাররা বলছেন সাগরে পর্যাপ্ত ইলিশ ধরা পড়ছে না, এজন্যই বাড়ছে দাম। দামও বেশি, দাম এখানে অনেক বেশি। মাছ নাই, একেবারে মার্কেট ফাঁকা, কোনো মাছ কেনা নেই। মাছ নাই এবং মাছ না থাকার কারণে রপ্তানি বন্ধ। প্রথম দিকে যে মাছটা কিছু হয়েছিল, যেই ট্রলিং নামছে আবার তাদের সাথে মিটমাট হওয়ার পর এখন আর মাছ ভাসিরা পাইতেছে না। উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বলছেন, ইলিশ আহরণ বন্ধের অভিযান সফল হলে আগামী মৌসুমে দাম কমবে। অক্টোবরের 4 তারিখ থেকে অক্টোবরের 25 তারিখ পর্যন্ত আমাদের যে ইলিশ অবরোধটা 22 দিন অবরোধ শুরু হবে। অবরোধটা আমরা ইলিশ মাছ যদি পর্যাপ্ত ইলিশ ডিম ছাড়তে পারে, তা আমরা আশা করব ভবিষ্যতে আমাদের সমুদ্রে আমাদের ইলিশ মাছের প্রচুর পাওয়া যাবে। ভরা মৌসুমে ইলিশের ভালো সরবরাহ থাকলেও দাম ছিল নাগালের বাইরে। এজন্য আড়তগুলোতে সরকারের কার্যকর তদারকির অভাবকে দায়ী করছেন ভোক্তারা। আব্দুল হামিদ, RTV। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।